গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে শনিবার। গতকালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ গতকালকে তেমন কিছু ছিল না, রান্নাবান্নাও করার ছিল না। কারণ হচ্ছে নেমন্তন্ন ছিল, পুজোর নেমন্তন্ন, কালী পুজোর। কাল যেহেতু অমাবস্যা ছিল তার জন্য। তো সকালবেলায় সব কাজকর্ম করে এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার সব কাজই হয়ে গেছে। দেখো মেয়ে আর বাবা ঘুমাচ্ছিল, মেয়ে বাবা দুজন মিলে ঘুম দিচ্ছে। আমার সব বাসি কাজ করা কমপ্লিট। এখন আমি এই যে সকালে খাবার করতে বসে গেছি। আজকে একটু ভাবলাম রুটি করি, রুটি আর আলুর তরকারি, আলু চচ্চড়ি, যেটা বড়মশাই মেয়ে দুজনেই ভালোবাসে। তো সবসময় তো চেষ্টা করি ওদের পছন্দের জিনিস করার, তো আজকেও তার ব্যতিক্রম কিছুই নেই। ওই জন্য করতে চলে আসলাম, রেডি করতে। এই দেখো আলু আর লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছি চচ্চড়ি করার জন্য। একটু কালো জিরে আগে ফোড়ন দেবো। তো তোমাদের সাথে এটুকু বলবো যে কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো প্লিজ। আমার খুবই প্রয়োজন তোমাদের সাপোর্টের। তো এই যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে যেটা। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ভেবেছিলাম একটুখানি এর মধ্যে পটল কিংবা বেগুন দেবো, তারপরে ভাবলাম না, ওগুলো দিলে বড়মশাই খুব একটা পছন্দ করে না। এরকম আলু চচ্চড়ি ও একটু ঝোল ঝোল, এমনিতে তো সব জিনিসই তো ঝোল ঝোল করতে হয়, তো এরকম করলে হয়তো ভালো খাবে, হয়তো কি এটাই ভালো খাবে, ওই জন্য এটাই তো বসিয়ে দিলাম। তো যাই হোক, তরকারিটা আগে বসিয়ে দিচ্ছে। আটা নিয়ে মাখা হয়ে গেছে। গতকালকে আমাদের ছিল নেমন্তন্ন কালী পুজোর, তার জন্য কোনো ব্লগ সেরকম আসেনি, তেমন কিছু রান্নাবান্না করিনি। সকালবেলায় দুপুরে খেয়েছি আমরা সেদ্ধ ভাত। বড়মশাই বললো যে হচ্ছে আজকে সেদ্ধ ভাত করো, ও না আবার ওই সেদ্ধ ভাতটা খুব ভালো খায়, প্যাটা ভাত বলে অনেকে। আমি তো ফার্স্ট, আমার লাইফে ফার্স্ট শুনেছি প্যাটা ভাত। তাও আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি শুনেছি, বা আমার বড়ের মুখে আমি শুনেছি। দিয়ে দিলাম লবণ। তো এই জন্য হচ্ছে সেই প্যাটা ভাত করেছিলাম, তার জন্য কোনো রান্নাবান্নার কোনো তোড়জোড় ছিল না। আজকে শনিবার, আজকে একটু নিরামিষই রান্নাবান্না করবো ভাবছি। যেহেতু শনিবার, আর এই গরমের মধ্যে না মেয়েটিকেই কিছু ভালো লাগবে। মেয়েটা আর একটু মাছ মাছ করে মেয়েটা, আর কিন্তু একটা মাছ করে সেরকম খাচ্ছি না। ছোটোখাটো মাছ হলে তাও একটু খাওয়া যায়, কিন্তু বড়ো মাছ, বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না বড়ো মাছ। তো যাই হোক, এই যে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এটাকে, তরকারিটাকে। এটা একটু ভালো মতন হোক আগে। গাছে বেশ কটা ওই 6টা মতন, 4-6টা মতন ভেন্ডি ছিল, পেকে যাবে বেকার বেকার, এখনই যদি না তুলে ফেলি। তো ভাবলাম ঠিক আছে, চলো ভেন্ডিটাও তরকারির মধ্যে দিয়ে দিই, খেতে ভালোই লাগবে। তো সেটাই দিয়ে দিচ্ছি। তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ভেন্ডি কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেন্ডির তরকারি কিন্তু আমার ভালোই লাগে,
বড়মশাই খায় টুকটাক, নাল বলে ও খুব একটা পছন্দ করে না। ওকে কোনো সবজি মেনলি আমি খাওয়াতে পারি না, ও কোনো সবজিই খায় না। ও সবসময় শুধু ঝোল ঝোল, আলু দিয়ে পাতলা করে ঝোল, তাও আলু যে খুব ভালো খায় তাও কিন্তু না। ব্রাশ করবা এখনো, খাবার, স্নান করবা, পায়খানায় যাবা, হ্যাঁ। তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু জল পরিমাণ মতো। বড় মাছের ঝোল লাগবে সেই জন্য সেই মতো জলই দিয়েছি, যাতে একটু ঝোল থাকে, ঝোল ঝোল থাকে আর কি। এই যে আটা মেখে নিয়েছি, এটাকে এবার একটুখানি ভালো করে আরেকটু চটকে নেবো। রাত পোহালেই রথ, দিন দিন মানে দিন যত যাচ্ছে আস্তে আস্তে পুজোর কাছে চলে আসছে। রথের সময় তো অনেকেই বাঁশ খুঁটি পুজো করে, এই মানে পোতে আর কি, মানে কী বলে ওটাকে, খুঁটি পুজো যেটাকে বলে সেটা করে রথের দিন। তো হয়তো আমাদের এখানেও হবে, বিশেষ করে বেশি হয় ঐক্য সম্মেলনী, এগিয়ে চলো, তারপরে কী বলে যে স্টেশনের ওই ক্লাবটাই হয় পুজোটা, মানে খুঁটি পুজোটা। তো এবারও মনে হয় হবে। তো রথে খুঁটি পুজো হয়ে শুরু হয়ে যাওয়া মানেই হচ্ছে পুজো চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তো তোমাদেরকে সবাইকে বলবো একবার বনগাঁতে আসো, বনগাঁতে এসে তোমরা সবাই পুজো দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে আমাদের বনগাঁর পুজো। আমার তো বনগাঁয় পুজোর সময় মানে কী বলবো তোমাদের, মানে পুজোতে বনগাঁই ছাড়া কোথাও ভালো লাগে না। আর আজ অব্দি এত বড় হয়েছি আমি কোথাও যাইও নি। এখন তো এই বিয়ের পরে বরমশাই নিয়ে যায় এখানে ওখানে, মানে অনেক বাইরে ঠাইরে ঘুরতে নিয়ে যায়, কিন্তু বিয়ের আগে আমি কখনোই কোথাও যাইনি। তোমাদের সাথে কোনোদিন আমার বিয়ের আগের জীবনটা আমি শেয়ার করিনি, তো আজকে তোমাদের সাথে সেটা গল্প করব। আমি হচ্ছে খুব মধ্যবর্তী পরিবারের মেয়ে, আমি বড়, আমার ভাই আছে একটা ছোট। তো পড়াশুনো করতে করতে 11 ক্লাস কমপ্লিট করে 12 ক্লাস ঢুকলাম যখন, তখন বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যেহেতু বাবা ইলেকট্রিকের মিস্ত্রি ছিল। তাদের অবস্থা কেমন, মানে কোনো অফিসে কাজ করতো না, বাড়ি বাড়ি গিয়ে যেরকম ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করে সেরকমই। তো সেরকম ঘরের মেয়ের পড়াশুনো চালানো, প্লাস দুটো ছেলে মেয়ে, খুবই টাফ ব্যাপার। আর এখনকার বাজারে তো সব কিছুই কিনে কেটে খেতে হয়। তো পড়াশোনার পাশাপাশি পার্লারের কাজ শিখলাম। পার্লারের কাজ শিখে 2 বছর করলাম লোকের দোকানে কাজ, তারপর নিজের দোকান করলাম। দোকান করে বেশ ভালোই দোকান চালিয়ে, মানে প্রচণ্ড ভালো আমার ব্যবসা চলতো। বিয়ে সাজাতে যেতাম, পার্লারে যাবতীয় কাজবাজ সবই করতাম। এই করে করে মানে অনেক বছর কেটে গেল। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। তো মানে এই 13ই আগস্টে 5 বছর পূর্ণ হবে। তো এইভাবেই বিয়ের আগ পর্যন্ত এইভাবেই সংসার, মানে পার্লার চালাচ্ছিলাম আর কি, নিজস্ব দোকান করে ভাড়া নিয়ে, কিন্তু নিজের দোকান ছিল।
তারপরে কর্তামশাইয়ের সাথে বিয়ে যাওয়া ঠিক হলো। কর্তামশাইয়ের বাড়িতে তোমাদের সাথে বলেছি শিলিগুড়ি বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি শিলিগুড়ি। শ্বশুরবাড়িতে থাকে আমার শাশুড়ি, শ্বশুর, ননদ ছিল। ননদের বিয়ে হয়েছে 2 বছর হলো, তার ঘরে একটা ছেলে হয়েছে, ছেলের বয়স এই 1 বছর। তো যাই ওখানে মাঝে মাঝেই, কারণ কর্তামশাইয়ের কাজের সূত্রে আমাদের এখানে থাকতে হয়। আর বাবা মারা গেছে এই তো 2 মাস হলো। বাবা হঠাৎ করেই চলে গেল, ব্রেন স্ট্রোক করেছিল 6 বার। উনি অনেক চাপে, অনেক কষ্টে, অনেক টেনশানে উনি আজ চলে গেছে। সংসার লাইফটা ভালো, সংসার লাইফ আমি বলবো না কখনোই খারাপ, কারণ প্রত্যেকটা মানুষের সংসার জীবনে পা দেওয়া উচিত। অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। তো আমার হাজব্যান্ড খুবই ভালো, খুব, মানে কি বলবো, আমি ওরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আমার মানে ভালো কর্ম করেছিলাম তাই। ও আমার দিকে যেমন খেয়াল রাখে, আমার প্রয়োজন অপ্রয়োজন যেরকম দেখে, সেরকম আমার বাবার বাড়ির দিকেও। আমার বাবা বেঁচে থাকতে থেকেই, যে আমার বাবা নেই এখন তার জন্য তা কিন্তু না, মানে আমার বাড়ির লোকজনকেও খুব আপন মনে করে। অবশ্য করার পেছনে কারণ আছে, কারণ ও বলতে পারবে না ওর বাড়িতে আমি সেটা উল্টো করি বা কিছু। আমার বরের একটাই প্রবলেম, ও খুব আলসে, মানে কোনো ভারী কাজ কষ্ট তোমাদের সাথে তো আগের দিনই বলেছি, ও করতে পারে না। টেকনোলজির দিকটা ও খুব ভালো বোঝে, জানে বা করতেও পারে টেকনোলজির যে কোনো কাজ। আর মানে কী বল, আতসী, ভীষণ আতসী। মেয়ের বয়সে 2 বছর 1 মাস 2 মাস হলো। তো মেয়ে আমার তো দেখো, তোমাদের সাথে তো ভিডিওতে দেখাই, মেয়ে ভীষণ পাকা পাকা বুড়ি একটা। তরকারিটা আর একটু হবে, আমার আটার গুটি করে রেডি করা হয়ে গেছে, বেলবো আর ছেঁকবো আর কি। গরম গরম খাবে কর্তামশাই, তাই ওকে ডেকে আসলাম। দেখো এবার দুজনের আবভাব। ওর বাবা যতক্ষণ কোলে না নেবে ওরকম ঘ্যান ঘ্যান করেই যাবে, কোলে নেবে তারপরে হচ্ছে ও চুপ হবে। এই যে মেয়ে, এখন যে তরকারিটা রেডি হয়ে গেছে, তো তরকারিটা আমি নামিয়ে নেবো। মেয়ে ওষুধটা ঘন ঘন শুরু করে দিয়েছে, ও ঘ্যান ঘ্যান আজকে স্টার্ট, সারাদিন আজকে ঘ্যান ঘ্যান করবে। তো তরকারিটা যাবে, তো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো তরকারি, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। খেতে কেমন হয়েছে আমি জানি না, কর্তামশাই খেয়ে তারপর বলবে। গাছে ভেন্ডি বেশ ভালোই খাওয়া হলো, তোমরা তো দেখছো প্রথম দিন থেকেই ভালোই ভেন্ডি হচ্ছে। মানে এখন একটু ফলন কমে গেছে, বেশিরভাগ ভেন্ডি পেকে গেছে, মানে তোলা হয়নি বেশ কিছুদিন, অনেক ভেন্ডি পেকে গেছে। পাকা ভেন্ডি তো কোনোভাবেই কোনো কিছুতেই খাওয়া যায় না, কিন্তু ভেন্ডিগুলো ভালো হয়েছে, পোকাও হয়নি, একটু খারাপও হয়ে যায়নি, খাওয়া হলো। ভেন্ডি এবারটা আমাদের কিনেই খাওয়া হয়নি। ওটা কোন ধরনের কান্না ওটা? দেখাও, তুমি কুলুকুচু করো, ও করবে। কুলুকুচু করো, একটু জল দিয়ে ফেল দাও।
ও মা কি করেছে? জল দিচ্ছে না, কুলুকুলু দিচ্ছে না? ভালো করে মুখ ধুইয়ে দিও। সকাল থেকে মেয়ে ঘ্যানর ঘ্যানর শুরু ওঠার থেকে, মানে ওর বাবা থাকলে বাড়ি যতক্ষণ থাকবে ওর যেন আহ্লাদে আদরে সে যে কি শুরু করে সে তোমাদের সাথে কি বলবো। প্রত্যেক মেয়েরা মনে হয় এরকমই হয়। আমার বাবা যখন বেঁচে ছিল আমিও এত বড় হয়েছি, তাও বাবাকে দেখলে ঘ্যান ঘ্যান করা। প্রত্যেক মেয়েরা এরকমই হয়তো হয়। ও মা মা কাজ করছে তো, ব্রাশ পড়ে গেছে, শিগগির তুলে নিয়ে কুতু নিয়ে চলে যাবে। যা 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 যা, ব্রাশ পড়ে গেছে, ব্রাশ পড়ে গেছে, তাতে যাও মুছে দাও, আগে আগে ওরা মুছিয়ে দাও। গামছা মামছা একসাথে রেখে দিয়েছো সব, এখানে লেগে লেগে পড়বে না? তো এই যে খাবার রেডি, কর্তামশাইকে খেতে দিয়ে দিচ্ছি। যাও বাবার সাথে গঙ্গা নদী খেয়ে নাও। একটু প্রসাদ আগে মুখে দিও। প্রসাদ রুটি করে নিই, তারপর চা করছি, খেতে থাকো। পেঁয়াজ দেবো নাকি? ঝোল ঝোল খাও বলেই তাই। আর ভেন্ডি তো বেশি গাছে হয়নি, 6টা ভেন্ডি ছিল, পেকে গেছে না। একটুখানি এরকম ভাবে তরকারি খাও, একটু তেল মশলা কম, এইরকম তরকারি একটু খাও। তা পেঁপে তো তোমাকে আনতে বলেছিলাম, না নিয়ে আসলে কাল না পরশুদিন বাজার করলে, আনোনি তো। পেঁপেটা নিয়ে আসবা, এই রুটি সকালবেলায় এবার থেকে রুটি করে দেবো, রুটি খেয়ে যাবা। রুটি খেয়ে নাও, রুটি খাবা সকালে, এবার রুটি করে দেবো, এবার থেকে রুটি খাবা। চুপচাপ খাও, না বক বক করে। ঝোল লাগলে বলো, আমি দিচ্ছি। খেতে গেলেই কষ্ট, এত বারবার বলছি খাওয়ার কথা, মনে কোনো কথা কানে ঢুকছে না। আমার বড় কাজ কর্তামশাইকে খেতে দেওয়া, যেটা দিয়ে দিয়েছি।
মেয়েকে এবার খাওয়াবো। ওর বাবার সাথে একটু রুটি খাবে, একেবারে যে না খেয়ে বসে আছে তা না, বাবার সাথে একটু করে একটুখানি খেলেও খাবে। আর ওকে খাওয়াবো। দুধ জাল দেওয়া হয়ে গেছে, রুটি জলে ভিজিয়ে রেখে মিক্সচারে করে দুধ রুটি খাওয়াবো। রুটিটা মেয়েও পছন্দ করে, রুটি লুচি এগুলো মেয়েও খুব পছন্দ করে, মানে ওরও খুব পছন্দের খাবার এটা। আমার রুটি করতে কোনো অসুবিধা নেই। অসুবিধা কোথায় শুনবে? এই যে গ্যাসের উপরে কুড়ো, মানে আটার যে কুড়ো সেটা পড়ে ভরে যায়, এটা আমার খুব রাগ হয় দেখলে। রুটিগুলো কিরকম ফুলছে দেখেছো? ভালো? একটু বলো মা, ভালো? তোমার ভাল লেগেছে আমা? খাও, তুমি খাও, খাও। ওর বাবার কাছে যেটা ভালো ওর কাছেও সেটা ভালো। বসিয়ে দিয়েছি, এই যে বেগুন ভাজা করছি, রান্না করব বেগুন ভাজা আর ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজবো কিছু, অল্প করে কর্তামশাইয়ের জন্য কিছু পাঁপড় ভাজবো আর তেল পটল করব। রান্নার একদমই মন নেই, তবু রান্না করতে হচ্ছে, কারণ পেট তো আর কথা শুনবে না। আর মেয়ের বাবা এদের জন্য তো রান্না আমার করতেই হবে, তার জন্য রান্না করতে এসে গেছি। আজকে সম্পূর্ণ সব কিছু নিরামিষই করবো, মাছ বা মাংস কোনোটাই করবো না। মনটাও ভালো নেই, রান্নাও করতে ইচ্ছা করছে না, তবু বাধ্যতামূলক আমাকে রান্না করতে আসতে হলো, কারণ মেয়ের বাবা তাদের তো খাবারটা আমার রেডি করে রাখতে হবে না, তার জন্য চলে আসলাম রান্না করতে। নিয়েছিলাম তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টি শুরু হয়েছে। আগে ভাবলাম উনুনে ভাতটা করে নেবো, তো সেটা করা হবে না, গ্যাসে আমার ভাত বসিয়ে দিতে হবে। বৃষ্টি হচ্ছে এখানে ভালোই, আমি তোমাদের দেখাচ্ছি, ভালো এখানে বৃষ্টি হচ্ছে। ছোটো ছোটো কতগুলো পটল কিনলাম, পাশে তো তোমাদের সাথে বলেইছি আমাদের বাড়ির ওখানে পাশে অনেকে চাষবাস করে, পটল, তারপরে ডাঁটা, পুঁই শাক, এসব চাল কুমড়ো অনেক কিছু সবজি লাগায়। তো কটা পটল কিনেছি, সেই ছোটো পটল দিয়ে তেল পটল বানাবো। বড় পটল দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু বড় পটল দিয়ে দোরমা করতে বেশি ভালো লাগে, করলে বেশি ভালো লাগে, ওই জন্য মানে আমি বড় পটল দিয়ে রান্না দোরমাটা বেশি করি। আর ছোটো পটল দিয়ে আজকে একটু তেল পটল করবো। তেল পটলটা আমার খুব পছন্দের একটা খাবার, বড়মশাইও ভালোবাসে। বড়মশাই তো সকালবেলায় রুটি তরকারি করে দিয়েছি, রুটি তরকারি চা খেয়ে চলে গেছে দোকানে, চলে আসবে, অবশ্য জানি না কখন আসবে। আজকে মনটা খারাপ, এই কারণে
বাবার কথা আজকে খুব মনে পড়ছে, কিছুই ভালো লাগছে না। বাবার জন্য মনটা যেন কেমন করছে, মানে খুব মিস করছি বাবাকে। কি বলবো, মানে ঠিক আমি ঠিক না ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে কি বলবো আর কি বলবো না। অ্যাকচুয়ালি বাবা বাবা বাবাই হয়, বাবার কোনো বিকল্প নেই। বাবার কোনো ভূমিকা, মানে বাবার ভূমিকাটা যে কি আমি ঠিক তোমাদের না বলে ঠিক বোঝাতে পারবো না। ও চলবে খুনি, দাঁড়াও মা, নেটের সমস্যা হচ্ছে, চলবে মা। তো যাই হোক, এই যে ওই লঙ্কা, কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর এই পেঁয়াজটা ভেজে নেবো। সেটা হচ্ছে ইয়ে করার জন্য, এই গাটি কচুটা মাখার জন্য ওটা সিদ্ধ করে নিয়েছি একবারে ডালের সাথেই। ওটা একবারে একটু মাখা করে রাখবো একসাথে। একটু নুন দিয়ে দিই। গাটি কচু বা মাখা খেয়েছো কিনা আমি জানি না, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি না আজকে ব্লগ করার মতো মানসিকতাও আমার নেই, তবু ব্লগ করছি আর কি। এই দেখো গাটি কচু, 3টে গাটি কচু সেদ্ধ করে নিয়েছি। তো এটাকেই মাখবো ওই লঙ্কা পেঁয়াজ ভাজা এইসব দিয়ে সুন্দর করে, কাঁচা সর্ষের তেল দিয়ে একটু মাখবো, খেতে ভালো লাগে তাই। এটা ভাজা হয়ে গেলে পাঁপড়গুলো ভেজে নেবো। পাঁপড়গুলো আমার আগে ভাজতে হতো অ্যাকচুয়ালি, কিন্তু আমার না মনে নেই বলা ভুল, মানে আমার মাথা কোনো না কাজই করছে না, সব উলটপালট করে ফেলছি কাজকর্ম, ওই জন্য হয়তো থাক, কোনো ব্যাপার না, এটাই ভেজে নেবো। এটা এরম হালকাই পেঁয়াজটা ভাজবো, বেশি লাল করে ভাজবো না, তাহলে স্বাদটা ভালো লাগে না। একটু তেল নামিয়ে নিয়ে তারপর পাঁপড়টা ভেজে নেবো। একটু তেল দেবো কড়াইতে, যেহেতু কম আছে একটু তেল দেবো। এই রান্না করতে হচ্ছে, তার মধ্যে দোকানে মাল নিতে আসছে, দোকানের মাল দিতে হচ্ছে, মানে সব একা হাতে একসাথে। তাও আবার একটা কথা, কী কাজ থাকে বাড়িতে, তো কোনো কাজই নেই, শুধু দুটো রান্না আর খাওয়া, এই হচ্ছে বক্তব্য। এইরকম কথা হচ্ছে আমার হাজব্যান্ডের বেশি, মানে সবার থেকে বেশি আমার হাজব্যান্ডের মনে হয় এটাই, যে আমার বাড়িতে কোনো কাজ নেই, আমি এরকম শুধু দুটো রান্না করি আর খাই আর ঘুমাই, বুঝেছেন। আজকে না কোনো কথা ভাষা কোনো কিছু না ঠিক করে বলতে পারছি না, সব যেন কেমন কেমন হয়ে গিয়েছে, মানে কিছুই বুঝতে পারছি না আমি কী বলছি কী করছি। আমি কিছুই বুঝতে পারছি না, আমার যেন কেমন সব উলটপালট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। মানে একটা মানুষ যখন খুব 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 আঘাত পায় না, তখন সে তার ভাষা, তার কথা সব হারিয়ে ফেলে। আমারও ঠিক আস্তে আস্তে না সেই সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে। আজকে নিজের বলতে আমার ছিল আমার বাবা, মা আছে, ভাই আছে, সবাই আছে, আমি এটা স্বীকার করি, কিন্তু আমার বাবা যতটা ছটফট করতো না আমার জন্য, আমার কোনো প্রবলেম হলে, আমার কোনো প্রয়োজন হলে বা কিছু, দুদিন যদি না দেখতো বা কথা না বলতে পারতো, যে ছটফটটা করতো বা যে মা করে সেই ডাক বা সেই আপন আন্তরিকতা, সেই টান, সেটা আমি না কারোর মধ্যেই কোনো দিন পাইনি, আর কারোর মধ্যেই না। সবার আমাকে নিয়ে শুধু অভিযোগ অবজ্ঞা, অভিযোগ, আমি এই, আমি সেই, আমি তাই, আমি এই, নানান অভিযোগ। কিন্তু ভালো, মানে কি বলবো, আমি যে
আমারও যে কষ্ট হয়, আমারও যে কিছু বলতে ইচ্ছা করে, বা আমি ও হ্যাঁ, তো আমারও যে কষ্ট হয়, আমাকেও যে কেউ কিছু বলে, বা আমারও ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে ইচ্ছা করে, তার তার ভালোবাসা, তার কেয়ার, তার বিশ্বাস, সেটা না অনেকে না বুঝতে চায় না, বোঝে না। সবাই না, মানে কি বলো তো, মানে সবাই আমাকে এটাই জাহির করতে চাই যে আমি না, মানে সবার কাছে একটা দয়ার জিনিস হয়ে গেছে। মানে সবাই আমাকে দয়া করতে বেশি চায়। আর দয়া জিনিসটা, এই জিনিসটা যখনই আসে না, তখন আমার এত খারাপ লাগে, আমি ঠিক তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগে, এতটাই। আজকে বাবারও এতটা মিস করছি আমি, মানে আমার মনে হচ্ছে কি আমি যদি আমার বাবার কাছে চলে যেতে পারতাম এখন, খুব ভালো হতো। একটা মানুষকে দেখবা যখন বার ব্লেম করা হয় একটা বিষয় নিয়ে, যে কোনো বিষয়, তখন দেখবা সে কিন্তু পুরো জবথব হয়ে যায় যে কেন বারবার আমি যখন কিছু করিনি, তাহলে কেন বারবার সেই জিনিসটা নিয়ে আমাকে ব্লেম করছে, কেন, আমি কিছু করিনি। তখন না সে পুরো জবথব হয়ে যায়, তার আর মানে ইচ্ছা হয় না বা মন চায় না সামনের দিকে এগোনো, বা তার আর এটাও মনে হয় না যে না আমি এত কথা শুনছি যখন, এত কিছু বলছে যখন, তখন আমি আই ডোন্ট কেয়ার করে এগিয়ে যাবো। আমি তো কিছু করিনি, তাহলে আই ডোন্ট কেয়ার, সে কী বললো না বলে আই ডোন্ট কেয়ার, এই জিনিসটাও না মনে হয় না। কারণ সে তখন পুরো অবাক হয়ে একটা জিনিসই ভাবে যে আজকে এই মানুষটা এইরকম করলো আমার সাথে, এই মানুষটা এটা বললো আমাকে, এই মানুষটা একটা অবিশ্বাস করে আমাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করবো আমি জানি না তোমরা কে কে আমাকে কতটা ভালোবাসো, কতটা আমাকে সাপোর্ট করো, কতটা আমার ব্লগগুলোকে ভালোবাসো বা ভিডিওগুলোকে ভালোবাসো, আমি জানি না। তবে তোমরা বিশ্বাস করবে না, আমি যে আজকে কতটা ডিপেন্ড তোমাদের ওপরে, তোমাদের ধারণার বাইরে আজকে আমি যে কতটা ডিপেন্ড তোমাদের ওপরে। যদি বলো কোন বিষয় নিয়ে ডিপেন্ড, একটাই যে তোমরা আমাকে সাপোর্ট করে আমার লক্ষ্যে আমাকে পৌঁছাবে, বহুত কিছু। আমি এই যে ভিডিও করা নিয়ে, আমার এই ইউটিউব নিয়ে, আমার এই ফেসবুক নিয়ে, আমার এই পথ চলাটা নিয়ে অনেকের মাথা ব্যথা, অনেকের, মানে কি কথায় আছে না, ঘরের খায় আর বনের মোষ তাড়িয়ে বেড়ায়, তো কিছু কিছু পাবলিক আছে এরকম অনেকটাই। তো আমারও না সিচুয়েশান সেটাই এসে দাঁড়িয়ে পড়েছে এখন বর্তমানে। তো তোমাদের সবার পরে আমার অনেকটা ডিপেন্ড হয়ে রয়েছি আমি, আমার বিশ্বাস, আমার ভরসা, আমি এটাই ভাবি যে না আমার বন্ধুরা আমাকে সাহায্য করবে, তারা আমার কষ্টটা বুঝবে, তারা বুঝতে পারবে, আমাকে সাপোর্ট করবে। আমি এই ভরসাতেই না এখনো পর্যন্ত ভিডিও করে যাচ্ছি। আজকে এতটা খারাপ লাগছে আমার, তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানুষের কি সমস্যা, একটা মানুষ আর একটা মানুষের সাথে কথা বললেই কি তার সাথে প্রেম ভালোবাসা হয়ে গেল, কোনো রিলেশান হয়ে গেল? একটা বন্ধু রিলেশান হতে পারে না, একটা ভালো মানুষের রিলেশান হতে পারে না, একটা ভাই বোনের রিলেশান হতে কি পারে না, বা একটা দিদি বোনের রিলেশান কি হতে পারে না? সমাজটাই এতটা নোংরা পর্যায়ে চলে গেছে যে সবার কাছে এটাই বেশি যে অমুকের সাথে কথা বলছে, তার মানে এর সাথে ভালোই সম্পর্ক, এর সাথে তার মানে কিছু আছে, ওই দেখো নিশ্চয়ই কিছু আছে, এতটা একে কেয়ার করছে, তার মানে এর সাথে কিছু আছে, এর প্রেমে পড়েছে। এই বিষয়গুলো কেন কেন হবে? আজকে এই সব হতে 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 বা ছোটো ছোটো বাচ্চাদের মানে উপরে একটা অন্য এফেক্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চা যারা এমনকি আজও পর্যন্ত জানে না রিলেশান জিনিসটা কী, কোনটার কী রিলেশান হওয়া উচিত, বা কী 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 লোকে কী, মানে কী রকম কী রিলেশান করলে লোকে কী ভাববে কী না ভাববে, একটা ছোট বাচ্চা পর্যন্ত কিন্তু জানে না।
কিন্তু এইসব কথাবার্তা, এইসব আকার ইঙ্গিতে ছোটো ছোটো বাচ্চাগুলোরও ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না আমার এই কথাগুলো কার ভালো লাগবে, কার ভালো লাগবে না। আমি এটাও জানি না যে অ্যাকচুয়ালি আমি ঠিক বলছি না ভুল বলছি, কিন্তু সত্যি একটা কথাই সবার কাছে আমি জানতে চাই, প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও, একটা মানুষ আর একটা মানুষের সাথে যদি কথা বলে, তাহলে কি তার সাথে তার কোনো ভালোবাসার রিলেশনে থাকতে হবে, প্রেম ভালোবাসায় থাকতে হবে? বন্ধু হতে পারে না? কোনো বন্ধু হতে পারে না, ভালো বন্ধু হতে পারে না, বা ভালো দিদি বৌদি, কাকা কাকিমা মাসিমা, এইসব কিছু হতে পারে না? ভালোবাসাই হতে হবে, ভালোবাসাই থাকবে, বা তাদের মধ্যে শুধু ভালোবাসার সম্পর্কই আছে? এটাই কেন এই সমাজের লোককে, কেন এই জিনিসটা ভাবে, বা এই জিনিসটা ভাববে কেন, কিসের জন্য বলো তোমরা? আমি জানি না আমার কথাগুলো বলা ঠিক কি না, কিন্তু একটুখানি ভেবে দেখো যে আজকে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক, তারপরে মানুষের গসিপ, এইসবে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু এইসবে বেশি নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে যেটা বলে। তোমরা তখন বলবে তাহলে তুমি ফেসবুক করো কেন? তুমি করো কেন সেটাই বলবে। আমি কিন্তু করি, তোমরা ফেসবুক দেখবে, সবাই আমার পেজটা দেখবে বা ইউটিউবটা দেখবে। আমি কিন্তু রিলস ভিডিও বানাই, সেটাও ভদ্র সম্মান রেখে, নিজের সম্মানটা রেখে রিলস ভিডিও বানাই। আর এই ইউটিউবে ফেসবুকে আমি ভিডিও দিই, ব্লগ দিই, কিন্তু আমি কিন্তু মাথায় রাখি যে এটা একটা পাবলিক প্লেস, এখানে ছোট বড় সবাই দেখে এবং সবাই সমান নয়, ছোট বড় বয়স্ক মা কাকিমারা সবাই দেখে, বাবারাও সবাই দেখে, যারা আমার বয়োজ্যেষ্ঠ বা যারা আমার বাপ বয়সী সবাই দেখে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আমি একজনের স্ত্রী, বউ। আমি কারুর ঘরের বউ, কারুর ঘরের বৌমা, কারুর ঘরের মেয়ে, কারুর ঘরের বোন, দিদি, ভাই, মা, সব। সুতরাং আমার যেটাই আমি করবো না কেন একটু ভেবে চিনতে আমার করা উচিত। তার থেকে বড় বিষয় হলো আমার মানসিকতাটা তেমন নেই, এখনো পর্যন্ত আমার হয়নি তেমন মানসিকতা যে আমি কোনো নোংরা ভিডিও করব বা নোংরা ব্লগ করব বা নোংরা কিছু করে আমি ফেমাস হব বা তাড়াতাড়ি ফেমাস। আমি কিন্তু ট্রাগেলটা আজকের থেকে শুরু করিনি, তোমরা নিশ্চয়ই দেখছো সেটা যে আমি কবে থেকে ট্রাগেলটা শুরু করেছি। আমি তো বহুত আগের থেকে ট্রাগেলটা শুরু করেছি। আজকে আমার লক্ষ্যে আমার পৌঁছাতে বহুত কষ্ট হয়েছে, তাও আমি আমার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু আমি এখনও সেই অবধি পৌঁছতে পারিনি, কিছুটা পৌঁছাতে পেরেছি। কিন্তু আমি যতটা আমার চিন্তাভাবনা, যাদেরকে আমার মুখে ভালো মতন জবাব দেওয়ার ইচ্ছা, সেই জায়গাটায় কিন্তু আমি এখনও পৌঁছাতে পারিনি, ঠিক আছে? তো সেইখানে আমার মাথায় সবসময় একটা জিনিসই আসছে যে আমি যদি ঠিক থাকি, অনেকেই চেষ্টা করবে, আমি এটাও জানি যে আমার এই ইউটিউব করা, ফেসবুক করা বন্ধ করতে অনেকেই, কিন্তু তারা পারবে না, কোনোদিন পারবে না, অসম্ভব। কারণ আমি যখন কোনো কিছু নোংরামো কিছু করছি না, তাহলে তাদের কথা শুনে কেন আমি এটা করবো? ও এই রান্না করতে করতে আমার 14 বার দৌড়োতে হয় দোকানের দিকে, দোকানে সব জিনিস নিতে আসে, তার জন্য 14 বার আমার দৌড়োতে হয় রান্না করতে করতে।
আজকে জানি না রান্নাবান্না সব কেমন হবে, কিছু জানি না। কারণ মনটা যদি স্থির থাকে না, তবে রান্নাবান্নাও ভালো হয়। মনটা যদি খারাপ থাকে তাহলে দেখবা রান্না টান্না সেরকম সুখের হয় না। তোমরা হয়তো ভাবছো যে আমাকে কে কি বললো, কি হলো। ওই যে আছে না কথায়, কিছু কিছুরা কুকুর আছে যাদের স্বভাব পেছনে লাগা বা পেছনে কাকি মারা, অনেকটা সেরকমই। এটাকে ভালো মতো শুকাবো। দেখো বৃষ্টি কেমন হচ্ছে, দেখো এই দেখো বৃষ্টি, ওয়েদারের অবস্থা দেখো। আরো দেখবে এত জোর বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা আমার ভয়েসটা পাচ্ছ কি না শুনতে। তো তেল পটলটা তো নামিয়ে নিয়েছে, একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। ডালটা সোমবারে দেবো, তাই ডালটা সোমবারে দিলে হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তেল পটলটা করেছি যেটা। এই দেখো তেল পটল আর একটা বেগুন ভাজা। এই যে তেল পটলটা লুক, দিয়ে দিচ্ছে যে জিরে ফোড়ন, যেটা আমি প্রত্যেক সময় ডালে দিই। বেশ খানিকটা শুকনো লঙ্কা দেবো, কারণ বড় মশলা শুকনো লঙ্কা না দিলে খেতে চায় না আর কি ডালে, মানে খেতে পছন্দ করে না, পছন্দ করে না খুব একটা। ওই জন্য লঙ্কা আজকে একটু বেশি করে দেবো, শুকনো লঙ্কা। আর তারপরে লঙ্কার যা দাম হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, প্রচণ্ড, আমাদের এখানে প্রচণ্ড লঙ্কার দাম হয়েছে, মানে বলার কথা না, এতটাই লঙ্কার দাম হয়েছে। 20 টাকা শ, মানে 200 টাকা কেজি, এতটা লঙ্কার দাম হয়েছে। তাও শুকনো লঙ্কা খাচ্ছি, কারণ আমাদের লঙ্কাটা একটু বেশিই লাগে, যে কোনো তরকারি বলো, কাঁচাও খাওয়া হয়, মানে লঙ্কা আমাদের খাওয়াটা বেশিই পড়ে। ওই জন্য আর কি লঙ্কা খাচ্ছি, কিন্তু কতদিন এরমভাবে খেতে পারবো কিনে তা তো বলতে পারবো না। তো দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন, এই দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি ঢেলে দেবো। বড় মশাইয়ের জন্য অল্পই ডাল বানাচ্ছি, কারণ ডাল করে থাকে, আর আমার জিনিস নষ্ট আমার একদম পছন্দ না। আমি পছন্দ করি না যে খাবার জিনিস বলো, যে জিনিসই বলো, নষ্ট করা। চেষ্টা করি সব কিছু নষ্ট না হোক, যাতে সেই চেষ্টাটা বেশি করি। তো ওই জন্য ডালটা আমি অল্পই রান্না করেছি বড় মশাইয়ের মতন, যাতে ওর হয়ে যায়। তো এই দেখো আমার ফোড়ন কিন্তু হয়ে গেছে।
এই যে আমি ডাল ঢেলে দিচ্ছি, সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, সেটা ঢেলে দিলাম। এবার ভাতটা বসিয়ে দিলে আমার হয়ে যাবে। তো ডালটা ভালো মতন আগে ফোটানোর দরকার। ডাল জিনিসটা যত ফোটাবে তত টেস্ট হয়। এই দেখো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সেদ্ধর সময় নুন দিইনি আর কি, তাই আমি নুনটা দিয়ে দিলাম একটু, যতটা লাগবে ততটাই। আর ডালে হলুদ ডালে শাকে এগুলো হলুদ কম লাগে, তাই হলুদটা ওইটুকু দেবো। আর বড় মশাই যদি এইসব দিয়ে না খেতে চাই তাহলে ভেবেছি ডিম ভেজে দেবো। তার জন্য পেঁয়াজ লঙ্কা আমি কেটে রেডি করে রেখেছি, সেটা পরে দেবো করে। এই যে ডাল কিন্তু ফুটে উঠেছে, মানে ফুটে গেছে আর কি। এবার ডালটা আমি নামিয়ে নেব। ও বাবা ডালটা নামিয়ে নেবো এবার। পাতলা পাতলা ডাল করে নিয়েছে একদম পুরো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, মেয়েকে দুধ রুটি খাইয়ে দিলাম, ওকে এবার স্নান করাবো। বিছনা হয়ে দেখো পুরো গোছগাছ করা কমপ্লিট। আচ্ছা, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হলে হয়ে যায়। বাসনও মোটামুটি সব মাজা হয়ে গেছে, শুধু এখন কড়াটা মাজলে হয়ে যাবে। তো দেখো মেনুতে আছে তেল পটল, যেটা আমার খুবই পছন্দের, আর বেগুন ভাজা। আচ্ছা, ওটা কচু, গাটি কচু যেটাকে বলে, কচুর মুখিও অনেকে বলে, সেইটা মাখা পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে, আর পাতলা করে মুসুরির ডাল, রসুন আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর বরমশাইয়ের জন্য এই যে পাঁপড়। ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। দাঁড়াও লাঞ্চের মেনু। আর এই যে হচ্ছে মহারানী, যে এখন দেখো মুখটা দেখি মুখটা ঘোরা, কি করেছিস দেখ, একটু ঘোরা মুখটা কেটে দেখো কি করেছে নখ দিয়ে। ওই যে বাচ্চা কাচ্চা সাথে খেলা করছিল, বাড়িতেই এসেছিল, ওকে আমি অ্যাকচুয়ালি বেরোতে দিই নাই। দেখো মুখটা কেটে তার অবস্থা করেছে, দেখো। দাঁড়াও আমার দেখি এটা মুছে দিই গাড়িতে। আচ্ছা দাঁড়াও তুমি দাঁড়াও, দেখি আবার ঘরে, এদিকে দেখি কি করেছিস মা কেটেও। তো যাই হোক, ও এরকম দুষ্টুমি করে, মানে বাচ্চা কাচ্চা বাড়িতে খেলতে এসেছিলো, তাদের সাথে খেলা করছিল। তো মনে হয় কেউ মেরেছে আর কি, নখ থেকে খোঁচা লেগেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ওকে এবার স্নান করাবো, কড়াটা মাজবো, মেজে আমিও স্নান করে নেব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আবার আগামীকাল চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে। আর কালকে তো রথযাত্রা, তা অগ্রিম তোমাদের সবাইকে বলে দিচ্ছি শুভ রথযাত্রা। সবাই ভালো থাকো, এনজয় করো। সবাই কিন্তু জিলিপি আর পাঁপড় ভাজা অবশ্যই খেও, আমার জন্য পাঠিও। আর সবাই একটু কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো প্লিজ। টাটা, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।